যারা প্রশ্ন করো কিসের টানে আমরা বারবার দার্জিলিং ছুটি, কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেন, চা বাগান নাকি অন্য কিছু, স্পেশালি তাদের জন্যই আমার এই ভিডিওটা বানানো। আমার ধারণা পুরো ভিডিওটা দেখলে কোনো রকম যুক্তিতক্ক ছাড়াই তোমরাও হয়তো পাহাড়ের রানী দার্জিলিংয়ের প্রেমে পড়ে যাবে। আর যারা অলরেডি আমার মতো শহরটার প্রেমে হাবুডুবু খাচ্ছ, এই ভিডিওটা দেখার পর তাদের অবস্থাটাও একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এছাড়া প্রথমবার যারা দার্জিলিং বেড়াতে যাবে বলে ঠিক করেছো তাদের জন্যও চেষ্টা করব যাতায়াত, থাকা, খাওয়া, সাইট সিইং সহ যাবতীয় ইনফরমেশন শেয়ার করার। এবার তাহলে আর একটুও সময় নষ্ট না করে ভিডিওতে এগোই। 12ই ডিসেম্বর 12377 পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে একদম অন টাইম ঠিক রাত 11টা 20-তে ছাড়লো। এরপর বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদা সবই অলমোস্ট কারেক্ট টাইমেই পৌঁছয়। কিন্তু সমস্যায় পড়লাম পরের দিন যখন সকালবেলা ট্রেন পৌঁছলো বারসোই জাংশন। কারণ এখানে প্রায় 2 ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকার পর 9টা 6 ট্রেন চলতে শুরু করলেও ট্রেনের স্পিড এতটাই স্লো হয়ে গেল যে নিউ জলপাইগুড়ি পৌঁছলাম সকালের জায়গায় দুপুরবেলা। আজকে পদাতিক এক্সপ্রেস আমাদের এতটাই ঝুলিয়েছে, এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 12:30, সবে আমরা এনজেপি স্টেশনে এসে পৌঁছলাম। এনজেপি স্টেশনের বাইরে আজকে আমাদের জন্য কোনো ড্রাইভার দাদা অপেক্ষা করছেন না, কারণ আজ আমরা শেয়ার গাড়িতে করে দার্জিলিং যাব। যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে আর দুপুরে হয়ে গেছে, তাই গাড়িতে ওঠার আগে এনজেপি স্টেশনের বাইরে যে খাওয়ারের দোকানগুলো রয়েছে তার মধ্যেই একটা দোকান থেকে লাঞ্চ করে নিলাম। স্টেশনের পার্কিং লটেই রয়েছে শেয়ার গাড়ির স্ট্যান্ডও। লাঞ্চ সেরে সেখান থেকেই এবার গাড়িতে উঠে পড়লাম। এই গাড়িগুলোতে পার হেড 3 থেকে 350 টাকা মতো নেয়, আর 7 সিটার গাড়ি হলেও বসায় 10 জনকে। সামনে 2 জন, মিডিলে 4 জন, আবার পেছনেও 4 জন। আমরা তো 3 জনে বেড়াতে এসেছি, তাই একজনের এক্সট্রা ভাড়া দিয়ে দিলাম আর মিডিলটা পুরোটাই বুক করে নিলাম, যাতে বাকি রাস্তাটা কমফোর্টেবলি যেতে পারি। তোমরাও সোলো বা আমাদের মতো 2-3 জন মিলে এলে এভাবে শেয়ারে যেতে পারো, তাতে খরচ অনেকটাই কমবে। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দেখতে দেখতে সময় যেন মুহূর্তে পার হয়ে যায়। কার্শিয়ং পৌঁছে গাড়ি দাঁড়ালো একটা ছোট্ট দোকানের সামনে। নেমেই অর্ডার দিয়ে দিলাম গরম গরম 1 প্লেট মোমো। পাহাড়ি মোমো এতটাই টেস্টি হয় যেন এর সাথে কোনো কিছুরই তুলনা চলে না। মোমো খেয়ে তো আবার গাড়িতে উঠে পড়লাম। এদিকে দুপুর গড়িয়ে ধীরে ধীরে বিকেল হলো, আর বিকেলটা ভালো করে অনুভব করার আগেই কখন যেন ঝুপ করে সন্ধেও নেমে গেল। দার্জিলিং ক্লক টাওয়ারের কাছে ফাইনালি গাড়ি এসে পৌঁছলো সন্ধে 6টায়। ভাগ্যিস আগে থেকে হোটেলটা বুক করা ছিল। আরও একটা দারুণ ব্যাপার হলো হোটেলটাও ক্লক টাওয়ারের একদম কাছে, জাস্ট রামাডার পাশের বিল্ডিংটাই, নাম হোটেল ক্যাপিটাল। বাকিটা ভেতরে গিয়ে বলছি। বাইরে থেকে দেখে হোটেলটাকে সিম্পল বলে মনে হলেও মল রোডের ওপর বাজেট ফ্রেন্ডলি অথচ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভিউওয়ালা রুম পাওয়া কিন্তু বেশ কঠিন। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে, একটা ডিসেন্ট ওয়েল ফার্নিশড ডাবল বেডরুম। রুমে টিভি, সোফা, টেবিল, কাবার্ড, টাওয়েল, সোপ, ইলেকট্রিক কেটেল, মোটামুটি প্রয়োজনীয় যাবতীয় জিনিস সবই দেওয়া রয়েছে। তাই রুমটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু শুধু রুম পছন্দ হলেই তো হবে না, ওয়াশরুমটা ভালো হওয়াও খুব ইম্পর্ট্যান্ট। বাহ, ওয়াশরুমটাও ক্লিন, স্পেশিয়াস আর 24 ঘন্টা গিজার ফেসিলিটিও আছে। এবার তোমাদের বেস্ট পার্টটা দেখাই, মানে এখানকার ব্যালকনি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে ক্লক টাওয়ার থেকে কেভেন্টার্স সবই দেখা যায়। আর যদি ভাগ্য সহায় হয় কাল এখান থেকেই তোমাদের কাঞ্চনজঙ্ঘাও দেখাতে পারবো। আগেই তো বললাম হোটেল ক্যাপিটাল ভীষণই বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। আপাতত এই ডাবল বেডরুমটার ট্যারিফ পার ডে মাত্র 1,500 টাকা। কিন্তু এটাও মাথায় রেখো, পিক সিজনে এখানকার বাকি হোটেলগুলোর মতোই এই হোটেলের রুম রেটসও খানিকটা বেড়ে যায়। ট্রেন লেট হওয়ার কারণে সমস্ত কিছুতেই তো কতটা দেরি হয়ে গেছে। হোটেলে এত দেরি করে ঢুকলাম, তাই জন্য কোনো রকমে জাস্ট লাগেজটা রেখে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি। মল রোড আগের থেকে অনেকটা বদলে গেছে। আগে রাস্তার ধারে কত স্ট্রিট ফুড স্টল বসতো, এখন সেসব কিছুই আর নেই। এটাও সত্যি দার্জিলিংয়ের মল রোড আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর হয়ে উঠেছে। তাও কেন জানি না রাস্তাটার পুরনো এসেন্সকে একটু হলেও মিস করছি। মল রোড যতই পাল্টে যাক না কেন, গ্লেনারিজের বাইরে ফটো তোলার লাইনটা কিন্তু এখনো সেমই আছে। এদিকে দাঁড়িয়ে লাভ নেই, ভিড়টা একটু কমুক তখন নয় আসবো, এখন বরং গ্লেনারিজের ভেতর থেকে ঘুরে আসি। গ্লেনারিজে বেকারি, ক্যাফে, রেস্টুরেন্ট, পাব সবকিছুই আছে। স্পেশালি এদের 100 বছরেরও বেশি পুরনো বেকারির কথা না বললেই নয়। নানান ধরনের দারুণ সব স্বাদের কেক, পেস্ট্রি, টার্ট এখানে পাওয়া যায়।
তাই দার্জিলিংয়ে ঘুরতে এসে এগুলো ট্রাই করা তো মাস্ট। তাছাড়া হ্যান্ডমেড জিনিসপত্রেরও মিষ্টি একটা কর্নার দেখলাম। সব মিলিয়ে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। বেশ অনেকটা সময় গ্লেনেরিজে কাটিয়ে মল রোডের আরও বেশ কিছু দোকান ঘুরতে ঘুরতে ঢুকে পড়লাম গোল্ডেন টিপসের একটা স্টোরে। এ তো যেন এক চায়েরই সাম্রাজ্য। দার্জিলিং টি, হোয়াইট টি, গ্রিন টি, আরও নাম না জানা কত ধরনের চা বিক্রি হচ্ছে। তার ওপর এত দারুণ দেখতে প্রিমিয়াম সব কাপস, টিপট, সেটস দেখে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। গোল্ডেন টিপস থেকে বেরিয়ে তো গেলাম, কিন্তু এবার খুব বেশি সময় আর ঘুরতে পারবো বলে তো মনে হচ্ছে না, কারণ ধীরে ধীরে দোকানগুলো বন্ধ হতে শুরু করেছে। তাই রেস্টুরেন্টগুলোও বন্ধ হয়ে যাওয়ার আগে আমাদের ডিনারটা করে নিতে হবে। অলরেডি আমরা দেরিতেই বেরিয়েছিলাম, আর এদিকে গ্লেনারিজে আমরা এতটা টাইম স্পেন্ড করে নিয়েছি যে এখানে সমস্ত কিছুই প্রায় বন্ধ হয়ে গেছে। তাও কোনো চাপ নেই, কাল সকালে তো আবার আসছি। আপাতত খাওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট। নেপালি থেকে বাঙালি, চাইনিজ থেকে কন্টিনেন্টাল সব ধরনের রেস্টুরেন্ট তো এখানে রয়েছে। তবে আমি আগের বার দার্জিলিংয়ে এসে একটা বেশ সস্তা অথচ ভালো মানের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম। এবারেও ভাবছি সেখানেই যাব। নাম ফুডি ভাইবস, যেটা হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টের পাশেই। আমি এর আগে মহাকাল রেস্টুরেন্ট থেকেও খেয়েছি, কিন্তু অনেস্টলি যদি বলি ফুডি ভাইবসের খাবারের টেস্ট বেটার, উপরন্তু অ্যাফোর্ডেবলও। এটা ছিমছাম একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। আমরা অর্ডার দিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, নান আর চিলি চিকেন। এত ঠান্ডায় চোখের সামনে গরম গরম লোভনীয় খাবার দেখে আর নিজেকে সামনে রাখা সম্ভব নয়, তাই কথা কম বলে আগে খেয়ে নিই। সারাদিন পর আমি একদম ক্লান্ত। তোমাদেরকে আজকে সারা দিন কি কি করলাম, সেই কলকাতা থেকে জার্নি শুরু করেছিলাম, দার্জিলিংয়ে এসে আজকের দিনটা এখানেই শেষ করছি। কালকে সাইট সিইংয়ে বেরাবো। তো আপাতত গুড নাইট। মর্নিং, এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 6:20, আর আমি ভাবলাম তোমাদের একটু বাইরের ভিউটা দেখাই, কিন্তু বাইরে এসে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। এইদিকে তো ভীষণ সুন্দর লাগছে পাহাড়ের রেঞ্জগুলো দেখে, কিন্তু এই দিকে জাস্ট মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমরা দেখো, কতটা সুন্দর লাগছে। টাইগার হিলে আমরা যাইনি, তারপরেও যে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো এক্সপেকটেশনের বাইরে। বিউটিফুল। মারাত্মক ঠান্ডা বাইরে। এখন দার্জিলিংয়ের টেম্পারেচার মাত্র 4°C, কিন্তু তাও মনে হচ্ছে এই ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি আর দু চোখ ভরে শুধু কাঞ্চনজঙ্ঘাকেই দেখে যাই। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা কফি খাওয়ার মজাই আলাদা। এই হোটেলে খাওয়ার না পাওয়া গেলেও চা কফি পাওয়া যায়, আর হোটেলের নিচ থেকেই সাইট সিং করার গাড়িও পেয়ে যাবে। আমরা কাল সন্ধেবেলাতেই আজকে ঘোরার জন্য গাড়ি বুক করে নিয়েছিলাম, তবে সেই গাড়ি পরে আসবে। এখন চলো পায়ে হেঁটেই কয়েকটা জায়গা থেকে ঘুরে আসি। সন্ধেবেলায় এই জায়গাটায় দাঁড়ানোর জন্য লিটারালি লাইন লেগে যায়, কিন্তু এখন দেখো একেবারে ফাঁকা। তো এই সুযোগে কয়েকটা ছবি তুলে নিই। আজ সকাল সকাল যাচ্ছি মহাকাল মন্দিরে। হোটেল ক্যাপিটাল থেকে 10 মিনিটের পায়ে হাঁটা দূরত্বেই এই মন্দির, সে কারণে ভাবলাম মহাদেবের দর্শন করেই আজকের দিনটা শুরু করি। এই হলো মহাকাল মন্দিরে ওঠার সিঁড়ি। চলো যাই, মহাদেবের দর্শন করে আসি আজকে সাইট সিংয়ে যাওয়ার আগে। মহাকাল মন্দির দার্জিলিংয়ের এমন একটা মন্দির যেখানে হিন্দুইজম এবং বৌদ্ধিজম একসাথে মানা হয়। যদিও এই মন্দির হিন্দু দেবতা শিব বা মহাকালকে উৎসর্গ করে বানানো, কিন্তু এটা তৈরি করেছিলেন লামা দোরজে রিনজিং। তাই এখানে হিন্দু এবং বৌদ্ধ দুটি ধর্মের সংমিশ্রণ ঘটেছে। শোনা যায় আগে এই জায়গাতে দোরজেলিং নামে একটা বৌদ্ধ মঠ ছিল। অনেকে তো এটাও মনে করেন এই দোরজেলিং থেকেই দার্জিলিং নামটি এসেছে। মহাকাল মন্দিরে মহাকাল ছাড়াও মা কালী, হনুমানজি, গণেশজি আরও বহু দেবদেবীর পুজো করা হয়। টুরিস্টদের পাশাপাশি এখানকার লোকালরাও এই মন্দিরকে দেখলাম ভীষণ মানেন। আর যদি প্রাকৃতিক দিক থেকেও বলি, জায়গাটা খুব সুন্দর, শান্তিপূর্ণ, তবে বাঁদর হইতে সাবধান। কর্তৃপক্ষের তরফ থেকে বড় বড় করে বোর্ডেও লিখে দেওয়া হয়েছে। আমার তো সকালবেলা এত সুন্দর জায়গায় এসে মহাদেবের দর্শন করে মন ভরে গেল।
মহাকাল মন্দির থেকে নেমে মলের দিকে আসতেই দেখি কত কিউট কিউট পনি ঘোরাঘুরি করছে। এই পনিগুলোতে চড়ার জন্য পার পার্সন 3 রাউন্ডসে 100 টাকা করে নিচ্ছে। এবার খুব খিদে পেয়েছে, তাই ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে পড়লাম কেভেন্টার্সের লম্বা লাইনে। সত্যজিৎ রায় থেকে রণবীর কাপুর, বহু বিখ্যাত ব্যক্তিরাই এখানে এসেছেন। অনেক মুভির শুটিংও হয়েছে এই কেভেন্টার্সে। বাঙালি দার্জিলিংয়ে আসবে আর কেভেন্টার্সে ব্রেকফাস্ট করবে না, তা তো হতে পারে না। আর তার উপর কাঞ্চনজঙ্ঘার ভিউটা আজকের উপরি পাওনা। প্রায় আধ ঘন্টা দীর্ঘ অপেক্ষা করার পর বসবার জায়গা পেলাম। বেশিরভাগ মানুষই কেভেন্টার্সে এলে এই রুফটপের দিকটাতে বসার চেষ্টা করে। আমরাও আগেরবার তাই করেছিলাম, কিন্তু এইবারে ভাবলাম পেছনের দিকটায় বসি, এদিকেও সুন্দর করে ফুল দিয়ে সাজানো আর কাঞ্চনজঙ্ঘার ভিউটাও বেটার। এবার ভালো একটা জায়গা দেখে বসে কিছুক্ষণ মেনিউ দেখার ভান করে সেই অ্যাজ ইউজুয়াল অর্ডার দিয়ে দিলাম চিকেন প্ল্যাটার আর হট চকলেট। এবার আমি খাবারের মজা নিই আর তোমরা ভিউ এনজয় করো। ইতিমধ্যে অবিনাশ দা মানে আজকে ড্রাইভার দাদাও আমাদের রিসিভ করতে চলে এসেছেন। ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। এবার চলো গাড়িতে করে বাকি লোকাল সাইট সিইংগুলো করে নিই। এখানে 3 পয়েন্টস, 5 পয়েন্টস, 7 পয়েন্টস এরকম বিভিন্ন ধরনের প্যাকেজেস আছে। তাছাড়া আছে মিক্সড পয়েন্টসও। এতে পছন্দ মতো বেশ কিছু জায়গা বেছে নেওয়া যায়, তাই আমরাও এই প্যাকেজটাই নিয়েছি। আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো জাপানিজ টেম্পল আর পিস পাগোডা। জাপানিজ টেম্পলটা মূলত নিচিদাৎসু ফুজির উদ্দেশ্যে বানানো হয়েছে। তিনি ছিলেন নিপ্পনজান মাইহোজি আদর্শের প্রতিষ্ঠাতা। উনি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষদের মিলন এবং বিশ্ব শান্তির জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় পিস পাগোডা তৈরি করেন। ইনফ্যাক্ট অনেকেই তাকে ফুজি গুরুজি হিসেবে চিনলেও এটা জানেন না যে তার এই নামটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। টাইমিংটা তাহলে এবার বলে দিই। প্রতিদিন এই জায়গাটা খোলা থাকে ভোর 4:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে দার্জিলিংয়েও এই পিস পাগোডা বা শান্তি স্তূপটি তৈরি করা হয়, যার উচ্চতা 94 ফুট। ফলে বুঝতেই পারছো বেশ উঁচু, অনেকগুলো সিঁড়ি ওপরে উঠতে হয়। কিন্তু সেই ভয়ে যদি ওপর অবধি না আসো, অনেক কিছুই মিস হয়ে যাবে। ওপরে 4টে বিশাল মূর্তির মাধ্যমে গৌতম বুদ্ধের জন্ম, নির্বাণ, ধর্মপ্রচার ও সমাধি এই 4টে পর্যায়কে দেখানো হয়েছে। এছাড়া তার নানা কাহিনী কাঠের কারুকার্যের মাধ্যমে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা যেখানে যাব সেটা আমার দার্জিলিংয়ের খুব প্রিয় একটা জায়গা। কোথায় যাচ্ছি সেটা যিনি আমাদের নিয়ে যাচ্ছেন তার থেকেই শুনে নাও। আচ্ছা আচ্ছা, ওই যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছ, এটাই কিছুক্ষণ পর বাতাসিয়া লুপে পৌঁছবে। তাই ট্রেন পৌঁছানোর আগে আমাদের পৌঁছে যেতে হবে। বাতাসিয়া লুপ অ্যান্ড গোর্খা ওয়ার মেমোরিয়ালে পৌঁছেই সবার আগে ভেতরে যাওয়ার জন্য টিকিটটা কেটে নিলাম। টিকিট কাটতে পার হেড 50 টাকা করে লাগলো। এবার আমরা ঢুকবো বাতাসিয়া লুপে। টিকিট প্রাইসটা তো তোমাদের বলেই দিলাম। আর হ্যাঁ, 10 বছরের নিচে যাদের বয়স তাদের টিকিট লাগে না। জায়গাটা প্রতিদিন ভোর 5টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে। টয় ট্রেনটা ধীরে ধীরে ওপরে আসুক, ততক্ষণে তোমাদের এই গোর্খা ওয়ার মেমোরিয়াল সম্পর্কে একটু বলি। ভারতীয় সেনাবাহিনীর যে সমস্ত গোর্খা সৈনিকরা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, মূলত তাদের সম্মানেই এটা বানানো। কত করে? 50। বাইনোকুলারের সাহায্যে আরো ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য নিচ্ছে 50 টাকা করেই। এছাড়াও বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান আছে, কিন্তু টয় ট্রেন ঢোকার আগে সব দোকানগুলোকে এভাবে ঢেকে দেওয়া হয়।
এই টয় ট্রেন বা জয় রাইডের টিকিট অনলাইন এবং অফলাইন দুভাবেই কাটা যায়। আর স্টিম এবং ডিজেলের জন্য চার্জেস কিন্তু আলাদা আলাদা। ডিজেল জয় রাইডের জন্য লাগে 1000 টাকা আর স্টিম জয় রাইডে 1500 টাকা। জয় রাইডটা হয় দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত, তারপর আবার ঘুরিয়ে দার্জিলিং স্টেশনেই নামিয়ে দেয়। এর মাঝেই বাতাসিয়া লুপে 15 মিনিটের জন্য দাঁড়ায়, আর তখনই আমাদের মতো যারা জয় রাইড করছে না তারাও টয় ট্রেনের সাথে ছবি ভিডিও তোলার সুযোগ পেয়ে যায়। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে চলে এলাম ড্রুক সাঙ্গ্যাক চোলিং মনেস্ট্রিতে। যেহেতু এই জায়গাটার নাম ডালি, তাই এত বড় নাম না নিয়ে বেশিরভাগ মানুষ ডালি মনেস্ট্রি বলে। ডালি মনেস্ট্রি অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। ভেতরে রয়েছে ড্রুক পদ্মাকার্পো মিউজিয়ামও। মিউজিয়ামে ঢোকার জন্য 20 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে হয়। কিন্তু মিউজিয়ামের ভেতরে দেখার মতো অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র থাকলেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষিদ্ধ। তার থেকেও দুঃখের বিষয় হলো আমার ফোনের চার্জ শেষ। এদিকে পুরো এরিয়াতেই এখন পাওয়ার কাট, ফলে গাড়ি ছাড়া চার্জেও দেওয়া যাবে না। তাই মনেস্ট্রির বাকি ভিডিও ক্লিপিংসগুলো আমার বান্ধবীর ফোন থেকেই নেওয়া। যাই হোক, এটা অপূর্ব সুন্দর একটা টিবেটান বুদ্ধিস্ট মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতরে বিশাল বড় গৌতম বুদ্ধের মূর্তি আছে। ভোর বা বিকেল বেলা এলে তোমরা প্রেয়ারও দেখতে পারবে। তাছাড়া বহু সন্ন্যাসী ও শিষ্যরা এই মঠে থাকেন ও অধ্যয়ন করেন। এমনকি 1993 সালে 14তম দলাই লামাও এখানে এসে 3 দিন থেকেছিলেন। এছাড়াও এখানে আরো অনেক কিছু রয়েছে, শুধু আমার ফোনে চার্জটাই নেই। কথা দিলাম আবার দার্জিলিংয়ে এলে তোমাদের ডালি মনেস্ট্রিতে অবশ্যই নিয়ে আসবো। এখন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে আগে ফোনটা চার্জে বসাই। এবার আমরা যাচ্ছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দিকে। এখনো অবধি আজকে আমরা যে কটা জায়গাতে ঘুরেছি বা ঘুরবো, কোনোটার ডিস্টেন্সই খুব একটা বেশি নয়। সবই ওই 2 থেকে 6 কিলোমিটারের মধ্যেই। চিড়িয়াখানায় ঢোকার জন্য 6 বছরের ওপরে সমস্ত ভারতীয়দের 110 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, আর বিদেশিদের ক্ষেত্রে লাগবে 180 টাকা। আমিও টিকিট কেটে নিয়েছি, তো চলো এবার ভেতরে যাই। চিড়িয়াখানা তো কলকাতাতেও আছে, তাহলে এখানে এসে মানে দার্জিলিংয়ে এসে কেন আবার চিড়িয়াখানায় আসবে? এসব ভেবে ভুলেও জায়গাটাকে মিস করো না, কারণ এখানে রেড প্যান্ডা, স্নো লেপার্ড, হিমালয়ান উলফের মতন অনেক রেয়ার জীবজন্তু দেখতে পাবে। তাছাড়া বাঘ, হরিণ, বাইসন, নানান ধরনের পাখি, আরও অনেক কিছু রয়েছে। আর যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এখানে প্রতিটা পশু পাখিকে দেখে মনে হচ্ছে সবাই হেলদি। এনক্লোজারগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। জুতে টিকিট কাটার টাইম হলো সকাল 8:30 থেকে বিকেল 4টে, আর যদি একবার ঢুকে যাও 4টের মধ্যে তাহলে বিকেল 4:30 অবধি থাকতে পারবে। এখানেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা HMI, সাথে মিউজিয়াম। তবে এখন ভেতরে যাওয়ার সময় নেই, কারণ এবার দারুণ একটা অ্যাক্টিভিটি করব। এত হন্তদন্ত হয়ে কেন জু থেকে চলে এলাম জানো? কারণ এবার আমরা এখানকার সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা করব। দার্জিলিং রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার রোপওয়েতে চড়ার ইচ্ছে ছিল বহুদিনের, কিন্তু রোপওয়ের টিকিট পাওয়া বেশ চাপের। অনেক লোকজন হয়ে গেলে সময়ের আগেই টিকিট কাউন্টারও বন্ধ করে দেওয়া হয়। আমাদের সেসব সমস্যায় পড়তে হয়নি। অবিনাশ দাই টিকিটের ব্যবস্থা করে রেখেছিলেন। 3 থেকে 7 বছরের বাচ্চাদের যাওয়া আসা মিলে লাগে 130 টাকা, আর তার উপরে সবার জন্যই 260 টাকা করে। এবার সামান্য ভয় লাগতে শুরু করেছে, কারণ যাওয়া আসা মিলে 5 কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে জার্নিতে সময় লাগে 40 মিনিটের মতো। ভেবেই অবাক লাগে 7001 ফিট থেকে কিছু মিনিটের মধ্যেই নেমে যায় মাত্র 801 ফিটে। প্রতিটা কেবল কারে ম্যাক্সিমাম 6 জন বসতে পারে। আমরা এখন সিংমারি আপার রোপওয়ে স্টেশন থেকে যাচ্ছি টুকওয়ার লোয়ার রোপওয়ে স্টেশনের দিকে।
রোপওয়েতে ওঠার আগে আমি যতটা ভয় পাচ্ছিলাম একেবারেই ভয়ের কোনো ব্যাপার নেই। তোমরা যদি আমার মতন ভীতু হও তাহলেও ইজিলি এখানে আসতে পারো, চড়তে পারো, কোনো প্রবলেম হবে না। ওপরে নীল আকাশ, চারিদিকে পাহাড়, আর নিচে শুধু চা বাগান আর চা বাগান। পাখির চোখে পুরো ভ্যালিটা দেখতে অপূর্ব লাগছে। তোমরা দার্জিলিংয়ে আসলে রোপওয়ে রাইডটা প্লিজ কেউ মিস করো না। টুকবার লোয়ার রোপওয়ে স্টেশনে নেমে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, চা বাগানে নামতে পারো, বা এখানে হোমস্টেও আছে থাকার, চাইলে সেখানে রাত্রি যাপনও করতে পারো। বিকেল হয়ে গেছে আর ধীরে ধীরে ঠান্ডাও বাড়ছে, এবার এক কাপ কফি হলে মন্দ হয় না। কফি খেতে এসে কত সারমেয় বন্ধুর সাথে দেখা হলো। তোমরা বন্ধু? ও বাবা গো, বন্ধু! ও বাবা, এটা তোমার বন্ধু? বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটা না আমাদেরকে নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে না। আমরা এখানে নেমে একটু ঘোরাঘুরি করলাম, কফি খেলাম, এবার ফিরে যাব। ফিরতে ফিরতে টাইমিং এর বিষয়টাও ক্লিয়ার করে দিই। রোপওয়ের টাইমিং মাঝে মাঝেই এদিক ওদিক হয়, তবুও জেনারেলি সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি চলে। এভাবেই প্রাকৃতিক দৃশ্য আর পড়ন্ত বিকেল উপভোগ করতে করতেই পাহাড়ের বুকে নেমে এলো সন্ধে। এখানেই ভিডিওটা শেষ নয়, তোমাদের বেশ কিছু ইনফরমেশন দেওয়ার আছে। সবার আগে ড্রাইভার দাদার নাম্বারটা নিয়ে নাও। मेरा नाम है अविनाश और मैं दार्जिलिंग में टैक्सी चलाता हूँ, तो कोई भी टूर करने के लिए मेरे साथ कांटेक्ट कर सकते हैं। मेरा कांटेक्ट नंबर है 7001089647। একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আপাতত কিন্তু রাস্তার কাজ চলার কারণে রক গার্ডেন বন্ধ রাখা হয়েছে। 2 দিন আমরা দার্জিলিংয়ে ভীষণ এনজয় করলাম। আমার তো এইবারের দার্জিলিংয়ের সফরটা এতদিনের বেস্ট। এর সাথেই আমাদের দার্জিলিং সফরেও ইতি টানলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরাও ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। বাই বাই।